তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম জানতে হবে, দ্যাট ইজ কনসেন্ট্রেশন কোশেন্ট। কনসেন্ট্রেশন কোশেন্ট কাকে বলে? দেখো, দ্য কনসেন্ট্রেশন রেশিও, দ্যাট ইজ ratio of the products of concentrations of the products to that of the reactants is denoted by QC। এই QC টাকেই বলা হয় concentration quotient। তাহলে ফর আ রিয়াকশন, যেখানে ধরো এ আর বি রিয়াক্ট করে এক্স আর ওয়াই তৈরি করছে, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন কোশেন্টের ভ্যালু আমার কত হবে? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টের প্রোডাক্ট, আর নিচে থাকবে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস এর প্রোডাক্ট। এবার আমরা এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হিসেবে জানি, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কিউসিটাই হয়ে যায় ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে জেনারেল রিঅ্যাকশন এটা তো কেসি কি করে বের করতে হয় আমরা অলরেডি শিখেছি, রাইট? ধরো আমি একটা আরেকবার বলছি, যে ধরো এরকম একটা তোমাকে জেনারেল রিঅ্যাকশন দিয়ে দিলাম, তাহলে কেসির ভ্যালু অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে? x to the power x, concentration of x to the power x by y to the power y। কোএফিসিয়েন্ট মানে সামনের যে নাম্বার অফ মলিকিউলস বা মোলস গুলো আছে সেগুলো আমরা পাওয়ারে তুলে দিচ্ছি। কনসেন্ট্রেশন অফ a to the power a আর কনসেন্ট্রেশন অফ b to the power b, রাইট? আমাদের টাইপস অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, characteristics of equilibrium constant। দেখো, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে for a given reaction at given temperature equilibrium constant has a definite value। প্রত্যেকটা রিয়াকশনে একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থাকে, অবশ্যই টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু কেসির ভ্যালু চেঞ্জ হবে। তাহলে for every reaction, for every reaction at a given temperature ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ, কেসে আমি সব জায়গায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখছি না, has a definite value। Number two, the value of Kc is independent of the original concentration of reactants। মানে আগে কতটা ছিল ইট ডাজন্ট ম্যাটার, ইকুইলিব্রিয়ামে কতটা আছে, ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্টেন্টস কতটা আছে, তার উপরে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডেন্ট। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়ালি তোমার কতটা ছিল, 100 মোল ছিল, 200 মোল ছিল, বা 100 কনসেন্ট্রেশন যদি 100 গ্রাম পার লিটার হয়, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। ঠিক আছে, মোল মোল নয়, গ্রাম পার লিটার। মানে কনসেন্ট্রেশনটা আগের কনসেন্ট্রেশন ইনিশিয়াল, মানে তোমার রিঅ্যাকশন স্টার্ট হওয়ার সময়কার কনসেন্ট্রেশন ডাজন্ট ম্যাটার, অ্যাট ইকুইলিব্রিয়াম রিঅ্যাক্টেন্টস এর কত কনসেন্ট্রেশন, দ্যাট ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স। 3 নম্বর, the value of Kc is
independent of the presence of catalyst। সেটা বলেছিলাম অলরেডি যে ইকুইলিব্রিয়ামটা ফাস্ট রিচ করবে কিন্তু কেসির ভ্যালু চেঞ্জ করবে না, ঠিক আছে। ফোর্থ পয়েন্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কেসি ফর ফরওয়ার্ড রিয়াকশন is the inverse of equilibrium constant for the backward reaction। মানে ধরো তোমাকে একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, এ প্লাস বি রিয়াক্ট করে তৈরি করেছে সি প্লাস ডি, এটার কেসির ভ্যালু কি হবে? কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস এর প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস এর প্রোডাক্ট নিচে থাকবে। এবার যদি এই রিয়াকশনটাই উল্টো দেয় তাহলে কি হবে? সে এরকম একটা রিয়াকশন দিল, এটা ধরো কেসি ড্যাশ নাম দিল, তাহলে এরকম হবে না? তাহলে এই দুটোর মধ্যে যদি কেসি আর কেসি ড্যাশের মধ্যে যদি আমি রিলেশনশিপ বের করার চেষ্টা করি তাহলে কেসি উইল বি ইকুয়াল টু 1/কেসি ড্যাশ, রাইট? তাহলে এটা যদি ফরওয়ার্ড রিয়াকশন হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ঠিক তার রেসিপ্রোকাল মানে উল্টো, ইনভার্স, রাইট? আচ্ছা, 5 নম্বর, greater the value, the value of Kc and Kp। আচ্ছা, Kc মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর কনসেন্ট্রেশন যেখানে নিচ্ছি, আর ফর গ্যাসিয়াস রিঅ্যাকশনস আমরা Kp ধরি, পার্শিয়াল প্রেসার। এটা কি ইন্ডিকেট করে? যত বেশি Kc আর Kp এর ভ্যালু থাকে, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য রিঅ্যাকশন has proceeded to a greater extent to the forward reaction। তার মানে Kc যত বেশি তার মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টসও তত বেশি। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস বেশি মানে কি রিয়াকশনটা ফরওয়ার্ড যাচ্ছে, কমপ্লিশনের দিকে যাচ্ছে, means that the reaction has proceeded in the forward direction। Okay, next point, ধরো সে তোমার এটা একটা জেনারেলাইজ পয়েন্ট হতে না, when the coefficients in an equation are multiplied by a factor, the equilibrium constants is raised, constant লিখিস না, এখানে constant লিখ, equilibrium constant is raised to a power equal to that factor। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে এরকম একটা রিয়াকশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এর কেসি ওয়ান এর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে
সে 1.38। আচ্ছা, KC1 এর যদি আমরা ইকুয়েশন লিখতে চাই তাহলে কি হবে? উপরে প্রোডাক্টটা হবে, সবাই অ্যাকোয়া স্টেটে আছে, সবার কনসেন্ট্রেশন আমাকে কনসিডার করতে হবে। এবার তোমার কাছে চাইলো যে find the equilibrium constant for this reaction. এইটা তোমাকে প্রোভাইডেড আছে, this is given, and you are asked the equilibrium constant for this reaction. ওকে, কি বললাম এখানে বলেছে when the coefficient in an equation are multiplied by a factor, এখানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কিন্তু সেম, কিন্তু জাস্ট একটা কোএফিসিয়েন্ট অ্যাড হয়েছে, the equation is multiplied by 2 everywhere, see, then the equilibrium constant is raised to a power equal to that of the factor. বলছে যে নতুন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে KC2, সেটার ভ্যালু কত হবে? ইনিশিয়াল যে রিঅ্যাকশনটা ছিল সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এটা কত টাইমস মাল্টিপ্লাই হয়েছে? 2 টাইমস, ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে 2। তাহলে এই ফ্যাক্টরটা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটার পাওয়ারে গিয়ে বসবে, রাইট? তাহলে এর ভ্যালু যদি 1.38 থাকে, এর ভ্যালু থাকবে 1.38 স্কোয়ার। আচ্ছা, আমাদের যদি জেনারেলাইজড এমনিতে ইকুয়েশন লিখতে বলে তাহলে কি লিখতে হবে? এটা FeSCN প্লাস 2, সামনে আছে কোএফিসিয়েন্ট 2, তাহলে এটা চলে যাবে পাওয়ারে। নিচে থাকবে Fe প্লাস 3, সামনে আছে কোএফিসিয়েন্ট 2, এটাও চলে যাবে পাওয়ারে। এখানে আছে SCN মাইনাস, সামনে আছে কোএফিসিয়েন্ট 2, তাহলে SCN এর কনসেন্ট্রেশন যেটা দেওয়া থাকবে সেটাও চলে যাবে পাওয়ারে। তাহলে এই ইকুয়েশনটা, এইটা ইজ স্কোয়ার অফ দিস ওয়ান, সেই জন্যই এটা এখান থেকে আসছে। যদি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাইড থাকতো, সব জায়গায় যদি 3 দিয়ে মাল্টিপ্লাইড থাকতো, তাহলে এটাও কিউব হয়ে যেত। যদি এটা 4 টাইমস হতো তাহলে এখানেও টু দি পাওয়ার 4 হয়ে যেত। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, যদি হাফ হতো তাহলে কি হতো? সে এখানে মানে 2 এর জায়গায়, 2 টাইমস এর জায়গায় ইকুয়েশনটা পুরো হাফ হয়ে গেল, তাহলে এখানেও হাফই হতো। মানে রিয়াকশনটা যেরকম ভাবে যা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই হবে, পাওয়ারেও সেই কোএফিসিয়েন্টটা দিয়েই বসবে। দ্যাট ইজ দ্য main factor. Okay, so let's go to the seventh point, seventh characteristic. When chemical equilibria are added, their equilibrium constants are multiplied. কথাটার মানে, ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে করি কাজটা। সে একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি, 2N2 প্লাস O2, এটা দিয়ে দেওয়া আছে তোমাকে 2N2O। এটার KC1 তোমরা কত বের করবে বলো? N2 ওর কনসেন্ট্রেশন রেজড টু দ্য পাওয়ার 2, O2 ওর কনসেন্ট্রেশন আর N2 ওর কনসেন্ট্রেশন রেজড টু দ্য পাওয়ার 2, রাইট? আর একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে প্লাস 3O2 4NO2, এটা KC2 দিয়ে দেওয়া আছে। KC2 ইকুয়েশনটা কি লিখবে? 4 by O2 to the power 3
N2O to the power 2, রাইট? এবার ধরো আর একটা ইকুয়েশন দিয়ে দেওয়া। আচ্ছা, এই দুটো ইকুয়েশনকে আমরা যদি অ্যাড করি, হুম, এই দুটো ইকুয়েশনকে, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, on adding equation 1 and 2, কেমিক্যাল ইকুয়েশন গুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো এখানে বলো? সবকটা আগে আমরা অ্যাড করি। 2N2 প্লাস O2 প্লাস 2N2O প্লাস এখানে এই একটা O2, এখানে তিনটে O2, তাহলে 4O2 কি দিচ্ছে আমাদের? দিচ্ছে 2N2O, আর এইদিকে আছে প্রোডাক্ট গুলো আর রিঅ্যাক্ট্যান্ট গুলো অ্যাড করে দিলাম, দিয়ে একসাথে দিচ্ছি NO2। এবার ভালো করে দেখো, দুটো ইকুয়েশন অ্যাড করেছে, ওকে? তাহলে নতুন ইকুয়েশন অ্যাড করে আমরা কি পাচ্ছি? এদিকে 2N2O আছে, এদিকেও 2N2O আছে, দুটো ইজ গেটিং ক্যান্সেলড আউট, রাইট? তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি 4O2 থেকে 4NO2। এবার সব জায়গায় কোএফিসিয়েন্ট দেখো 4, আমরা উই ক্যান রিডিউস দিস বাই ফ্যাক্টর 2। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি হচ্ছে? N2 প্লাস 2O2 gives 2NO2। আচ্ছা, এই যে ইকুয়েশনটা পেলাম, ধরো এটার নাম দিয়ে দিলাম আমি ইকুয়েশন 3, আর এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দিলাম সে আমি Kc3, ঠিক আছে? এই ইকুয়েশনটা পেলাম কোথা থেকে? এই দুটো ইকুয়েশন অ্যাড করেই তো পেলাম, ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশনটা অ্যাড করেই পেলাম আমরা, রাইট? এটা তুমি রিডিউস করতেও পারতে, নাও করতে পারতে, এখানে তুমি 4 লিখেও চালাতে পারতে, এটা চেঞ্জ হয়ে যাবে, আমি 4 লিখেই করবো, ঠিক আছে? হ্যাঁ, এই ইকুয়েশনটা আমরা পেলাম কোথা থেকে? এই দুটো ইকুয়েশন থেকেই পেলাম, এই যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 থেকে। আচ্ছা, এটাই বলছে যে when equilibria, when chemical equilibria are added, এই দুটো ইকুয়েশন যখন তুমি অ্যাড করছো, the equilibrium constants are multiplied for the new equilibrium constant। নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কি পাচ্ছি? Kc3। তাহলে Kc3, আমরা Kc3 এর ভ্যালুটা কত হবে? Kc1 এর ভ্যালু ইনটু Kc2 এর ভ্যালু। কেন? এই দুটো ইকুয়েশন পেয়েছি আমি, এই যে ফাইনাল ইকুয়েশনটা পেয়েছি আমি ফার্স্ট দুটো ইকুয়েশন অ্যাড করার পর। তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশন যদি অ্যাডেড হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এটা যখন আমরা সামস করবো এটা ফার্দার আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পয়েন্ট নাম্বার 8, ভ্যালুজ অফ, এটা অলরেডি তোমাদের আগে বলেছি আমি, কেপি অ্যান্ড কেসি চেঞ্জেস with change in temperature, ওকে? যদি দুটো তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে দেওয়া থাকে তাহলে কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তার একটা ইকুয়েশন আছে। ধরো দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 আর একটা K1, তাহলে it changes according to this equation 2.303 R T2 minus T1, আর এখানে থাকবে হচ্ছে T1 into T2। এখানে ডেল্টা এইচটা হচ্ছে গিয়ে এনথালপি অফ রিয়াকশন বা হিট অফ দ্য রিয়াকশন, আপাতত তোমরা এনার্জি হিসেবে মনে রাখো। এনথালপি অফ রিয়াকশন দিয়ে দেবে তোমাকে এই ভ্যালুগুলো। K1 কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট at T1, K2 কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট at T2, ঠিক আছে? তাহলে একটু আরেকবার একটু ঝালাই করে নি যে রিয়াকশন যদি রিভার্সড হয়, রিভার্স রিয়াকশনের জন্য Kc ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছিল? 1/Kc, রাইট? আচ্ছা, ইকুয়েশন যদি মাল্টিপ্লাইড বাই 2 হয়, ঠিক আছে, মাল্টিপ্লাইড, এই যে এইখানে পড়েছিলাম, ইকুয়েশন যদি
মাল্টিপ্লাইড বাই 2 হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর 2। ঠিক আছে, তাহলে কেসি ড্যাশ কত হয়, কেসির স্কোয়ার ইফ ডিভাইডেড বাই ফ্যাক্টর 2। ডিভাইডেড বাই ফ্যাক্টর 2 মানে কি, হাফ দিয়ে মাল্টিপ্লাই তো অ্যাকচুয়ালি। তাহলে কেসি ড্যাশ কি হবে, রুট ওভার কেসি, রাইট? যখন অ্যাড করা হচ্ছে তখন, যখন ইকুয়েশনস অ্যাড করা হচ্ছে, when equations বা when equilibria are added their equilibrium constants are multiplied. Okay, now we will move on to sums. Okay, so now let's go through the sum. What is asked? It's asked for the reaction, a given reaction. This is a reaction for the production of ammonia. We have already studied it in junior classes. Temperature is provided 400 Kelvin. Kp is given 41. Find the value of Kp. Kp এর value আমাকে বের করতে বলেছে। Okay. For what? For these three reactions. Okay. আমরা এর আগে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়েছি সেখান থেকে আমরা বের করতে পারবো। ফার্স্ট ইকুয়েশনটা দেখো, আমাদের এটা হচ্ছে প্যারেন্ট ইকুয়েশন। এখান থেকে এই কেপি গুলোর মানে এই নতুন রিয়াকশন গুলোর কেপি বের করতে হবে। কোএফিসিয়েন্ট গুলো এদিক ওদিক অদল বদল করা আছে বা রিয়াকশন হয়তো ইন্টারচেঞ্জ করা আছে। এই রিয়াকশনটার আমরা কেপি, প্রথমে যে প্যারেন্ট ইকুয়েশনটার কেপি আমরা যদি লিখতে চাই তাহলে কেপির ভ্যালু কত হচ্ছে, কেপির ভ্যালু হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ, প্রোডাক্ট সাইডে কি আছে, অ্যামোনিয়া, তাহলে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। আগে তো কোনো কোএফিসিয়েন্ট নেই, নাইট্রোজেনের আগে কোনো কোএফিসিয়েন্ট আছে না, নেই, ইনটু পার্শিয়াল প্রেসার অফ H2, তার আগে কোএফিসিয়েন্ট কি আছে বলো, 3 আছে। এটার ভ্যালু আমাকে কত দিয়ে দাও, 41 দিয়ে দাও। এবার কেস 1 এ ইকুয়েশনটা দেখো ঠিক ইনভার্স। এটা যদি আমি ইকুয়েশন 1 নিই, এটা যদি ইকুয়েশন 2 নিই, ঠিক আছে, ইকুয়েশন 1টা ইকুয়েশন 2 এর ঠিক ইনভার্স এন্ড ভাইস ভার্সা, রাইট? তাহলে সেকেন্ড মানে ফার্স্ট ইকুয়েশন যেটা আমার, যার কেপির ভ্যালু আমার কাছে বের করতে চেয়েছে, সেই ইকুয়েশনটা আমাদের লিখতে হবে। রাইট? তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ইকুয়েশন ইনভার্স হচ্ছে, রাইট, দেখো এই প্যারেন্ট ইকুয়েশনের থেকে এই ইকুয়েশনটা জাস্ট উল্টো। ইকুয়েশন 1 is just the inverse of equation 2 and equation 2 is just the inverse of equation 1. আমাদের যদি এই ক্ষেত্রে কেপি ড্যাশ বের করতে, আমরা কি পড়েছিলাম, ইকুয়েশন কোএফিসিয়েন্ট কিন্তু সব সেম, জাস্ট ইকুয়েশনটা ইনভার্স হয়েছে, রাইট? তাহলে সেটা সেই ক্ষেত্রে কি হয়, ইকুইলিব্রিয়াটা ইনভার্স হয়ে যায়, 1 বাই কেপি হয়ে যাবে। তাহলে এটার আনসার হবে 1 বাই 41, রাইট? এটার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা পাবে এর আনসার 0.024, রাইট? ইকুয়েশন 2টা আমরা সলভ করি। আচ্ছা, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর মধ্যে রিলেশনশিপ কি, দেখো ইকুয়েশন 1 এ এই জায়গাটায় ইকুয়েশন 3 কনসিডার করি। আচ্ছা, ইকুয়েশন 2টা আমাদের দেওয়া আছে হাফ ইনটু প্লাস 3/2 H2 গ্যাসিয়াস, এখান থেকে অ্যামোনিয়া, রাইট? আর প্যারেন্ট ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা গিভেন ইকুয়েশন, এর কেপির ভ্যালু আমাদের দেওয়া আছে, রাইট? এখানে কি হচ্ছে, নতুন আমাদের, আমি যদি কেপি 2 বের করি, কেপি 2 এর ভ্যালু কত হচ্ছে বলো, কেপি 2 এর ভ্যালু হচ্ছে আমার partial pressure of ammonia by partial pressure of nitrogen তার টু দি পাওয়ার হাফ। কেন? কারণ এখানে কোএফিসিয়েন্ট আছে হাফ ইন্টু partial pressure of hydrogen to the power 3/2, রাইট? তাহলে দেখতো এই ইকুয়েশনটার এই এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াটার ঠিক হাফ এই কেমিক্যাল ইকুইলিব্রিয়া না, মানে কোএফিসিয়েন্টের সাথে সব জায়গায় হাফ মাল্টিপ্লাই হয়েছে। এখানে কিছু ছিল না, মানে 1 ছিল কোএফিসিয়েন্ট, নিচে চলে এসেছে 2, এখানে 3 ছিল কোএফিসিয়েন্ট, চলে এসেছে 3/2,
আর এখানে ছিল 2, নিচে এসছে 2/2, মানে আলটিমেটলি 1। তাহলে ইকুইলিব্রিয়াটা কত দিয়ে মাল্টিপ্লাই হয়েছে? ইকুয়েশন 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে তবে না আমরা পাই ইকুয়েশন 3, রাইট? তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেছিলাম, সেই ক্ষেত্রে যেহেতু হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই জন্য kp2 will be প্যারেন্ট ইকুয়েশনের কোএফিসিয়েন্টে যাবে, সেটা মানে পাওয়ারে যাবে কোএফিসিয়েন্টটা, এটা এর পাওয়ারে বসবে। এটাকে আমরা কি লিখতে পারি? √কেপি লিখতে পারি। তাহলে √কেপি মানে কত হচ্ছে বলো? √41, কেপির ভ্যালু তো আমার কাছে প্রোভাইডেড আছে 41। তাহলে √41 ওই 6 × 6 তো 36, তাহলে 6.3 বা 6.4 এর কাছাকাছি, রাইট? আচ্ছা, থার্ড ইকুয়েশনটা, থার্ড ইকুয়েশন আমাকে দিয়ে দেওয়া, থার্ড ইকুয়েশনের জন্য দিয়ে দেওয়া আমাকে 2n2 plus 6h2 gaseous gives 4NH3 gaseous, right? আর আমাদের প্যারেন্ট ইকুয়েশনটা কি ছিল? n2 plus 3h2 gives 2NH3। এটারই কেপির ভ্যালু আমার কাছে দিয়ে দেওয়া ছিল 41। দেখো তো এই ইকুয়েশনটা ইনভার্স তো হয়নি, কি দিয়ে মাল্টিপ্লাই হয়েছে? কোএফিসিয়েন্টটা 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে সব জায়গায়। তাহলে কেপিটা কি হয়ে যাবে? 2 দিয়ে যেহেতু কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়েছে, তাহলে কেপিটার কি হয়ে যাবে বলো? স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমার kp3 রিকোয়ার্ড যে kp3 ভ্যালু কত হবে? কেপির ভ্যালুর স্কোয়ার, রাইট? তাহলে কেপির ভ্যালু ছিল আমার 41, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে। 41 এর স্কোয়ার ক্যালকুলেট করে দেখো, 41 × 41 equals to 1681, right? Is that clear? চলো, okay, now moving on to the next sum. We have a parent equation, আমাদের একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। এই দুটো ইকুয়েশন ইউজ করে এই ইকুয়েশনটা কেসি বের করতে বলেছে। তার জন্য সবার আগে আমরা যেটা করব, এই ইকুয়েশনটার কেসির ভ্যালুগুলো লিখে ফেলবো। এটা আমরা পারবো। কেসির ভ্যালুটা কি হবে? CO2 মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট H2O into CO, রাইট? এটা বের করতে হবে, এই কেসিটা বের করতে হবে ইউজিং দ্য কেসিস অফ দিস টু ইকুয়েশন। এটার ক্ষেত্রে কেসির 1 এর ভ্যালু কত হবে? কেসির 1 এর ভ্যালু তোমরা লিখতে পারবে। এটার ভ্যালু হবে CO2 কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে এটা পাওয়ারে চলে যাবে, বাই O2 কোএফিসিয়েন্ট কিছু নেই, পাওয়ারে 1 বসবে। কার্বন মনোক্সাইড কোএফিসিয়েন্ট আছে তোমার 2, তাহলে পাওয়ারে চলে যাবে 2। আর Kc2 এর ভ্যালু কত হবে? H2O পাওয়ারে চলে যাবে 2, O2 সামনে কিছু নেই, পাওয়ারে বসবে 1, H2 সামনে আছে 2, পাওয়ারে চলে যাবে 2, রাইট? এই ইকুয়েশনটার কথা বলছি। আচ্ছা, এবার Kc1 Kc2 টাকে তোমাকে এমন ফর্মে ওই ইউজিং দোজ ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনসেপ্ট লিখতে হবে যেন আমরা Kc-টা পাই। দেখো কেসির ইকুয়েশনে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই দুটো ইকুয়েশনে কিন্তু O2 O2 আছে, কিন্তু এই ইকুয়েশনটা রিকোয়ার্ড যে কেসিটা আছে সেখানে কিন্তু কোনো O2 নেই। তাহলে বুঝতেই পারছি Kc1 কে দিয়ে Kc2 কে ডিভাইড করতে হবে যাতে O2 কনসেন্ট্রেশনটা কেটে যায়, রাইট? আচ্ছা, এবার যেটা দেখো, এই ইকুয়েশনটাতে আমার CO2 আছে, কিন্তু এখানে আছে আমার CO2 স্কোয়ার। এই ইকুয়েশনটাতে আমার নিচে আছে CO এর কনসেন্ট্রেশন, কিন্তু এখানে আছে CO স্কোয়ার। তার মানে এই ইকুয়েশনটা কোথাও না কোথাও হাফ করতে হবে, মানে স্কোয়ার রুট করতে হবে, তবেই না এটা কাটবে। আচ্ছা, H2O আছে ইকুয়েশনে, কিন্তু নিচে আছে, নিচে মানে কি? এটা ইনভার্স করতে হবে, এই ইকুয়েশনটা ইনভার্স করতে হবে, রাইট? এই ইকুয়েশনটা ইনভার্স করতে হবে। দেখা যাক তাহলে আমরা কিভাবে পেতে পারি। আচ্ছা, দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা, এখানে CO কোথায় আছে? রিঅ্যাকট্যান্ট সাইডে। রিকোয়ার্ড ইকুয়েশনেও কিন্তু CO রিঅ্যাকট্যান্ট সাইডেই আছে। তাহলে এই ইকুয়েশনটা, আচ্ছা CO রিঅ্যাকট্যান্ট ইকুয়েশনে, রিকোয়ার্ড ইকুয়েশনে কি আছে? আমি এই ইকুয়েশনটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এই ইকুয়েশনটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম।
ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1 কে দিয়ে আমি আগে ইকুয়েশনটা লিখি। রিভার্স ইনভার্স হয়েছে কি, রিকোয়ার্ড ইকুয়েশনে কার্বন মনোক্সাইডের মানে কার্বন মনোক্সাইডটা রিঅ্যাকটেন্ট সাইডেই আছে, আবার ইকুয়েশন 1এও রিঅ্যাকটেন্ট সাইডেই আছে। তাহলে ইকুয়েশনটাকে আমি অ্যাজ ইট ইজ করতে পারি, অ্যাজ ইট ইজ লিখবো। আমি গ্যাসিয়াস ওগুলো লিখছি না ব্র্যাকেটে, 2CO2। কিন্তু এখানে তো CO2 একটা আছে, এখানে CO একটা আছে, রাইট? তাহলে এই ইকুয়েশনটার আমরা CO আর O2টাকে আমরা পরে দেখছি, CO আর CO2টাকে একটা একটা করে করতে হলে এই গোটা ইকুয়েশনটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে ইকুয়েশনটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে দেখো, ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, CO প্লাস হাফ O2 প্লাস 2CO2 তো থাকবে না, বলে শুধু CO2 হয়ে যাবে। তাহলে কি করলাম আমরা, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটায় চেঞ্জ করলাম। এই ইকুয়েশনটার ভ্যালু যদি Kc1 হয়, এই ইকুয়েশনটা কত হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রুট ওভার Kc1, কারণ Kc1 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, কারণ যেহেতু হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি আমরা, রাইট? আচ্ছা, পাশাপাশি এবার দেখো রিকোয়ার্ড যে প্যারেন্ট ইকুয়েশনটা, এখানে H2টা আছে প্রোডাক্ট সাইডে, কিন্তু সেকেন্ড ইকুয়েশনে, ফার্স্ট ইকুয়েশনে তোমার কোনো H2 ই ধরার কোনো গল্প নেই। রিকোয়ার্ড যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাতে তোমার H2টা আছে রিঅ্যাকটেন্ট সাইডে, তোমার প্রোডাক্ট সাইড। আর আমাকে গিভেন এই যে ইকুয়েশন গুলো আছে, এখানে H2টা এক তো H2 আছে, এখানে হচ্ছে H2 আর এখানে আছে 2H2, তাহলে কোএফিশিয়েন্টটা কি হয়েছে বলো, কোএফিশিয়েন্টটা ডাবল হয়েছে, রাইট? এখান থেকে এখানে রিঅ্যাক্ট মানে তোমার এই ইকুয়েশনটার কোএফিশিয়েন্ট এখানে ডাবল হয়েছে, তাহলে এই ইকুয়েশন থেকে যদি এখানে আমাকে যেতে হয়, তাহলে কোএফিশিয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে, হাফ দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে আগে আমরা কি করব, আগে আমরা ইকুয়েশন 2টাকে ইনভার্স করে লিখবো। ইনভার্স করে লিখলে আমরা কি পাই, H2O O2 প্লাস 2H2। তাহলে আমার কি হলো, এখানে ইনভার্স করে লেখার জন্য ভ্যালুটা কি হয়ে গেল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে ছিল Kc2, তাহলে এখানে হয়ে গেল 1/Kc2, ইনভার্স করছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনভার্স হয়ে যাবে, রাইট? এবার এইটা লিখলেও কিন্তু হচ্ছে না, আমার H2 কনসেন্ট্রেশন মানে H2 কনসেন্ট্রেশন বা H2 এর সামনে কোএফিশিয়েন্ট প্যারেন্ট ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমার Kc বের করতে হবে, সেটার H2 এর আগে কি কোনো কোএফিশিয়েন্ট আছে, 1 আছে, রাইট? এই ইকুয়েশনে যদি আমাকে H2 এর ভ্যালুটা 1 বানাতে হয়, তাহলে ইকুয়েশনটাকে কি করতে হবে, আবার সেই হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তখন আমাকে কি লিখতে হবে, H2O হাফ O2 প্লাস H2, তাই তো? তাহলে এই ক্ষেত্রে হাফ দিয়ে যখন মাল্টিপ্লাই করলাম, এটাও কি হয়ে যাবে, এটাও পাওয়ারে হাফ হয়ে যাবে। তাহলে 1 এর আর টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার হাফ তো সেই 1ই হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলো, 1/Kc2, রাইট? আমরা এবার দেখব এই দুটো ইকুয়েশন যেটা আমরা বানালাম, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা অ্যাড করে আমরা প্যারেন্ট ইকুয়েশনটা পাচ্ছি কিনা দেখা যাক। এটাকে ধরো আমি ইকুয়েশন 3 নাম দিয়ে দিলাম আর ইকুয়েশন 4 নাম দিয়ে দিলাম। তাহলে CO plus half O2 adding equation 3 and 4 plus H2O কি পাচ্ছি, CO2 plus half O2 plus H2, দেখো half O2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, CO plus H2O gives CO2 plus H2। দেখো তো এটাই চেয়েছিল আমার কাছে, এটাই চেয়েছিল আমার কাছে। তাহলে এই ইকুয়েশন দুটো ফাইনালি আমি কি করলাম, অ্যাড করলাম। তো আমরা কি করেছিলাম, যে ইকুইলিব্রিয়া যদি অ্যাড করি এটার ইকুইলিব্রিয়া আমরা কি পেয়েছিলাম, ইকুয়েশন 3 এর ইকুইলিব্রিয়া পেয়েছিলাম আমরা রুট ওভার Kc1, ইকুয়েশন 2 এর আমরা ইকুইলিব্রিয়া পেয়েছিলাম 1/√Kc2, রাইট? তাহলে সেই ক্ষেত্রে
যে ফাইনাল রিয়াকশনে দুটো মিলে যে রিয়াকশনটা হচ্ছে, দুটো মিলে রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত? কেসি অলরেডি আমরা বের করে রেখেছি। তাহলে কেসি ইকুয়ালস টু কত হচ্ছে? কেসি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কেসি ওয়ান। ইকুইলিব্রিয়াম অ্যাড হলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়, রাইট? তাহলে এটা পাওয়ার জন্য আমরা কি করেছি বল? এই যে ইকুয়েশন 1 ধরেছিলাম আর ইকুয়েশন 2 ধরেছিলাম, ইকুয়েশন 1 এর সাথে হাফ মাল্টিপ্লাই করেছি আর ইকুয়েশন 2 টাকে ইনভার্স করেছি, ফার্স্টে ইনভার্স করে হাফ মাল্টিপ্লাই করেছি, রাইট? এটা দরকার নেই তোমাদের, এইটুকু করলেই হবে। এবার কেসি এর ভ্যালু তোকে বের করতে বলেছে। কেসি 1 আর কেসি 2 দুটোই প্রোভাইডেড, রাইট? কেসি 1 এর ভ্যালু আমার কাছে কত প্রোভাইডেড আছে? 3.3 ইনটু 10 টু দি পাওয়ার 91। তাহলে এটা আসছে রুট ওভার 3.3 ইনটু 10 টু দি পাওয়ার 91, আর নিচে আসছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার 80। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট ওভার 5। ঠিক আছে? ওকে, এবার এখানে আমাদের হোপফুলি তোমরা কেসি ওয়ান এর ডিফারেন্ট মানে কেসির বিভিন্ন রকম ভাবে ইকুয়েশন শিফট করে তোমরা ভ্যালু বের করতে পারো, ফার্দার আমরা আরো করবো, দেখা যাক। এবার এখানে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, রিয়াকশন কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট কে আমরা কি হিসেবে লিখছিলাম? কিউ। রিয়াকশন কোশেন্ট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর ইকুইলিব্রিয়াম, তাই তো? অ্যান্ড ডেল্টা জি, ডেল্টা জি মানে জিপস ফ্রি এনার্জি। এটা থার্মোডাইনামিক্স এ তোমরা পড়বে, ইন লার্নিং ইন থার্মোডাইনামিক্স। আপাতত জেনে রাখো অ্যাট ইকুইলিব্রিয়াম জিপস ফ্রি এনার্জি বা গিবস ফ্রি এনার্জি হয় হচ্ছে গিয়ে অ্যাট ইকুইলিব্রিয়াম জিপস ফ্রি এনার্জির ভ্যালু হয় হচ্ছে গিয়ে 0। ঠিক আছে? আচ্ছা, এটা আমি পয়েন্ট ওয়াইজ লিখে দিচ্ছি তোমাকে। আচ্ছা, ডেল জি মানে জিপস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয়, অনলি দেন একটা রিয়াকশন স্পন্টেনিয়াস, রিয়াকশনটা ফিজিবল হয়। ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করার জন্য বা রিয়াকশনকে স্পন্টেনিয়াসলি হওয়ার জন্য ডেল জির ভ্যালুটাকে থার্মোডাইনামিক্সে নেগেটিভ হতে হয়। ঠিক আছে? যে কোনো রিয়াকশন, যে কোনো প্রসেস স্পন্টেনিয়াস মানে ডেল জির ভ্যালু নেগেটিভ হতেই হবে। তাহলে ডেল জির ভ্যালু নেগেটিভ কখন? যখন রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস and moves in মানে প্রোডাক্ট ফর্ম করছে ফরওয়ার্ড ডিরেকশন। তাহলে ডেল জি পজিটিভ হলে রিয়াকশন হবেই না, পসিবল না। তাহলে রিয়াকশন ইজ নট স্পন্টেনিয়াস মানে ফরওয়ার্ড ডিরেকশন, প্রোডাক্ট ফর্ম করতে চাইছে না, ভেঙে ভেঙে রিয়াক্টেন্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে সেই সময় কি হবে বলো? রিভার্স রিয়াকশন, রিয়াকশন উইল মুভ টুয়ার্ডস দ্য রিভার্স ডিরেকশন, মানে প্রোডাক্ট কিছুতেই ফর্ম হতে চাইবে না, বারবার করে রিয়াক্টেন্ট দিয়ে দেবে। আর কি বললাম? ডেল জি ইকুয়ালস টু 0 হবে কখন? যখন ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। ইকুইলিব্রিয়ামে মানে এই চ্যাপ্টারের জন্য ডেল জি তোমার কত হবে বলো? 0, রাইট? আচ্ছা, একটা ইকুয়েশন লেখো, ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। এটা হচ্ছে ডেল জি নটটা হচ্ছে জিপস ফ্রি এনার্জি ইন স্ট্যান্ডার্ড স্টেট, অথবা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড জিপস ফ্রি
এনার্জি। এবার দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম, যদি ইকুইলিব্রিয়াম কনসিডার করি তাহলে কিউ ইকুয়ালস টু কে, তাই তো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যা, কনসেন্ট্রেশন কোশেন্ট তো তাই। আর ইকুইলিব্রিয়ামে ডেল জি এর ভ্যালু কত হয়? 0। তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কি হবে? ডেল জি তো হয়ে গেল 0। পড়ে আছে স্ট্যান্ডার্ড স্টেটে জিভস ফ্রি এনার্জি ডেল জি নট প্লাস আর টি এল এন কে, কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? কিউ এর জায়গায় ইকুইলিব্রিয়ামে কিউ আর কে একই জিনিস, তাহলে ডেল জি নট ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার কি বলো? আর টি এল এন কে। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড জিভস ফ্রি এনার্জি। এবার তুমি যদি এখান থেকে কে এর ভ্যালু বের করতে চাও, এটা তুমি এমনি সাবজেক্ট শিট করেও বের করতে পারো। লন কে ইকুয়ালস টু ডেল জি নট মাইনাস ডেল জি নট বাই আর টি। এল টা যদি আমি তুলতে চাই তাহলে কি আসবে বলো? কে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই আর টি। ওকে, চলো এবার আমরা গ্রাফিক্যাল কয়েকটা রিপ্রেজেন্টেশন করব এল এন কে ভার্সেস 1/t। ওকে, we represent ln k versus 1/t curve, what is the formula that we got? আমরা এই ফর্মুলাটা পেয়েছি, তাই না? তাহলে ফর্মুলাটা হচ্ছে ডেল্টা জি নট ইকুয়ালস টু মাইনাস আর টি ln k, রাইট? আচ্ছা, ডেল্টা জি নটের থার্মোডাইনামিক্সে আর একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ ডেল এইচ নট মাইনাস টি ডেল এস নট। আচ্ছা, এই নট গুলো রিপ্রেজেন্ট করছে সব স্ট্যান্ডার্ড স্টেটে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার টু 98 কেলভিন এটসেট্রা এটসেট্রা। এখানে কে টা হচ্ছে এইচ টা হচ্ছে গিয়ে ডেল এইচ টা হচ্ছে গিয়ে এনথ্যালপি, চেঞ্জ ইন এনথ্যালপি, আর ডেল এস টা রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন এন্ট্রপি, টি টা রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে টেম্পারেচার। এগুলো সব স্ট্যান্ডার্ড স্টেটে, ডেল এইচ ও স্ট্যান্ডার্ড স্টেটে আর ডেল এস ও স্ট্যান্ডার্ড স্টেটে। ওকে, এবার যদি আমরা একটা প্লট ড্র করি ln k ভার্সেস 1/t, তাহলে আমাদের ইকুয়েশনটা কিভাবে সাজাতে হবে? তাহলে ডেল জি যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা কি পাই বলো? আমরা পাই হচ্ছে গিয়ে ডেল এইচ নট মাইনাস টি ডেল এস নট ইকুয়ালস টু মাইনাস আর টি ln k, রাইট? তাহলে ln k ইকুয়ালস টু কি দাঁড়ায় আমাদের? মাইনাস ln k আমাদের দাঁড়ায় হচ্ছে ডেল এইচ নট বাই আর টি মাইনাস টি ডেল এস নট বাই আর টি। এখানে টি টি গেল কেটে, মাইনাসটা তুই যদি তুলে দিস তাহলে ফর্মুলাটা পাই ln k ইকুয়ালস টু, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে ডেল এস নট বাই আর মাইনাস ডেল এইচ নট বাই আর টি, রাইট? এবার আমাদের কার্ভ প্লট করতে হবে ln k ভার্সেস 1/t। আচ্ছা, ln k ভার্সেস 1/t নর্মালি যদি ডেল এস এর ভ্যালু, আমাদের তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ln k ইকুয়ালস টু এই ইকুয়েশনটাই লিখছি উপরে, ln k equals to del s naught by r minus del h naught by rt। আচ্ছা, বলে রাখি একটু, del h naught হচ্ছে নেগেটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন and positive for endothermic reaction।
del s নট মানে হচ্ছে এনট্রপি। এনট্রপি হচ্ছে ডিসঅর্ডার। যত ডিসঅর্ডার বেশি বাড়বে তত রিয়াকশন স্পন্টেনিয়াস হবে। তাহলে ফর স্পন্টেনিয়াস রিয়াকশন del s নট গ্রেটার দেন জিরো। তাহলে ফার্স্ট ইকুয়েশনে del s নট যদি গ্রেটার দেন জিরো আমরা ধরি, এই ফার্স্ট গ্রাফটাতে del s নটটাকে আমরা ধরে নিলাম গ্রেটার দেন জিরো, এইটাকে ধরে নিলাম গ্রেটার দেন জিরো, আর এটাকে ধরে নিলাম, ধরে নাও এটাও এন্ডোথার্মিক প্রসেস, এটাও গ্রেটার দেন জিরো। তাহলে সেই ক্ষেত্রে ln k ভার্সেস 1/t কার্ভ কিরকম হবে? কার্ভটা হবে এরকম। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ রুলস আমাদের কার্ভ আসবে ইনভার্স কার্ভ, তাই তো? তাহলে এটা কখন হচ্ছে? যখন del s নট গ্রেটার দেন জিরো আর del h নটও গ্রেটার দেন জিরো। সেকেন্ড কেস আমরা পড়বো ln k ভার্সেস 1/t। এরকম কার্ভ আমরা পাবো যখন del s নট গ্রেটার দেন জিরো অ্যান্ড del h নট লেস দেন জিরো। মানে কি রিয়াকশন এটা? del h নট লেস দেন জিরো, এটা মানে হচ্ছে কি, তার মানে লেস দেন জিরো মানে কি নেগেটিভ হতে হবে, তাহলে এটা এক্সোথার্মিক রিয়াকশন। এইটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাই তো? এটা পজিটিভ হয়ে গেলে কি এর ভ্যালুটা বাড়বে, তাই তো? তাহলে del s নটও পজিটিভ, del h নটও পজিটিভ, তাহলে কি হবে? কার্ভটা এই এই দুটো ভ্যালুই তো পজিটিভ, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্ভটা এরকম পাবো, বাট ইট উড বি আ লিনিয়ার কার্ভ, বাট উই উড নট গেট ইট ফ্রম দ্য অরিজিন, কারণ ইনিশিয়াল একটা ভ্যালু আমরা পাবো, ইন্টারসেপ্টের একটা ভ্যালু পাবো, রাইট? ইন্টারসেপ্ট কোনটা? ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c। y অ্যাক্সিসে রয়েছে আমার ln k, x অ্যাক্সিসে রয়েছে আমার এই যে 1/t, এখানে 1/t, আর c টা ইন্টারসেপ্ট, মানে এটা আমার ইন্টারসেপ্ট, তাই তো? এইটুকু আমার del s নট বাই r হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, রাইট? নেক্সট কেস, যদি del s নট লেস দেন জিরো হয়, এন্ট্রপি লেস দেন জিরো, আর del h নটও গ্রেটার দেন জিরো হয়, তাহলে এনট্রপি যদি লেস দেন জিরো হয়ে যায় তাহলে ইন্টারসেপ্টটা, এটা তো ইন্টারসেপ্ট আমাদের, তাহলে ইন্টারসেপ্টটা নেগেটিভ, তাই তো? তাহলে ইকুয়েশনটা কেমন হবে বলো? ইকুয়েশনটা হবে, মানে কার্ভটা হবে এরকম, রাইট? লিনিয়ার কার্ভ বাট নিচে নেগেটিভ। তাহলে এটা আমাদের ln k, এটা 1/t, কার্ভটা পাবো আমরা নেগেটিভ কোঅর্ডিনেটস, ঠিক আছে? নেগেটিভ কোঅর্ডিনেট। তাহলে এটার কন্ডিশনস আমি অলরেডি লিখে দিয়েছি। আর লাস্ট কেস একটাই বাকি আছে, এনট্রপি লেস দেন জিরো আর এনথালপি লেস দেন জিরো, দুটোই লেস দেন জিরো। সেই ক্ষেত্রে কি পাবো? সেই ক্ষেত্রে এটা তো হয়ে যাচ্ছে পজিটিভ, মানে এটা বাড়বে, রাইট? কিন্তু ইন্টারসেপ্টটাও আছে নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্ভটা কি পাবো? কার্ভটা এরকম পাবো। কোন কেসে? del s নট লেস দেন জিরো মানে নন স্পন্টেনিয়াস রিয়াকশন কিন্তু, আর del h নটও লেস দেন জিরো। del h নট লেস দেন জিরো হচ্ছে বলে এটা বাড়ছে, আর del s নট লেস দেন জিরো বলে এই যে ইন্টারসেপ্টটা নেগেটিভ রয়ে গেছে, সেই জন্য এটা এই কোয়ার্টারে পড়ছে, রাইট? এখানে আর একটা কয়েকটা ছোট্ট জিনিস লিখে নাও। যদি কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ভেরি লার্জ হয় তাহলে ধরে নিতে হবে রিয়াকশন প্রসিডস টুয়ার্ডস কমপ্লিশন। কে এর ভ্যালু যদি 1 বা 1 এর কাছাকাছি হয় তার মানে এটা ইকুইলিব্রিয়াম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন অলমোস্ট কেটে কুটে 1 হয়ে যাচ্ছে,
তাহলে এটাকে ধরতে হবে কোন কন্ডিশন বল, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর কে যদি ভেরি স্মল হয় তাহলে সেই ক্ষেত্রে রিয়াকশনটা অলমোস্ট আমরা ধরে নিতে পারি যে ফরওয়ার্ড যাবেই না। তাহলে হার্ডলি এনি প্রোডাক্টস আর ফর্ম, হার্ডলি আর ফর্ম। এবার এটা রিলেটেড কয়েকটা আমরা অঙ্ক দেখব। Which of the following reactions will tend to proceed farthest towards completion? এর মধ্যে কোন রিয়াকশনটা farthest proceed করবে towards completion? দেখো এটার কেসির ভ্যালু আছে খুবই কম, তাই তো? এই রিয়াকশনটার কেসির ভ্যালু খুব কম হলে তার মানে প্রোডাক্ট ফর্মেশন হয়নি। এটার একটা কম্পারেবল মোটামুটি একটা ভ্যালু আছে, আর এটার কেসির ভ্যালু দেখ 10⁻198। তাহলে এই রিয়াকশনটা যেহেতু কে ইজ ম্যাক্সিমাম, কে ইজ লার্জেস্ট, তার জন্য আমরা বলতে পারি যে ইন দিস রিয়াকশন দ্য রিয়াকশন উইল প্রসিড ফার্থেস্ট টুয়ার্ডস কমপ্লিশন। এক্ষুনি আমরা বললাম থার্ড পয়েন্টটাতে, এই যে কে ভেরি লার্জ হলে তোমার রিয়াকশন প্রসিডস টুয়ার্ডস কমপ্লিশন। তাহলে সব থেকে লার্জেস্ট ভ্যালু অফ কে কোথায়? এটা তো একেবারে 10⁻⁻20। এটা মোটামুটি মাঝামাঝি একটা ভ্যালু, একটা কম্পারেবল একটা ডিসেন্ট ভ্যালু, কিন্তু এটার ভ্যালুটা ম্যাক্সিমাম। তাহলে রিয়াকশন নাম্বার 3 will proceed towards completion due to large value of Kc. Right? Next, predict which of the following reactions will have appreciable concentration of reactants and products. মানে appreciable concentration of reactants and products কথাটা নাম দেখুন, মানে Kc এমন একটা ভ্যালু হবে যে রিঅ্যাক্টেন্টস আর প্রোডাক্টস এর কনসেন্ট্রেশনটা মোটামুটি কাছাকাছি। এখানে দেখো Kc ইজ ভেরি ভেরি লেস, তার মানে এখানে কি রিয়াকশন হবে বল, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, প্রোডাক্ট ফর্ম হতে চাইছে না। এটার কেসির ভ্যালু অনেকটাই বেশি, তাহলে এখানে বেশ অনেকটা ফরওয়ার্ড রিয়াকশন হবে। ফরওয়ার্ড রিয়াকশন মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। এখানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, কিন্তু এখানে কেসির ভ্যালু অলমোস্ট 1 এর কাছাকাছি। তার মানে এখানে concentration of reactants is comparable to concentration of products. তাহলে appreciable concentration কোন কেসে হবে? অপশন সি তে হবে, রাইট? বিকজ Kc is neither high nor very low, and therefore reactants and products are present in comparable amounts. Okay.